বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ কাজে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। তবে আপনার জন্ম সনদটি অবশ্যই ডিজিটাল হতে হবে, অর্থাৎ অনলাইনে থাকতে হবে। কিন্তু ইতপূর্বে হাতে লেখা জন্ম সনদ ছিল। তো হাতে লেখা জন্ম সনদ প্রথমে অনলাইনে সাবমিট করে তারপর ডিজিটাল জন্ম সনদ নিতে হবে। আজকের ভিডিওতে দেখাবো আপনার জন্ম সনদটি অনলাইনে না থাকলে কি করবেন। প্রথমে আপনার জন্ম সনদ নিয়ে নিবন্ধকের কার্যালয়ে যান। তারা আপনাকে বিস্তারিত জানাবে এবং অনলাইনে না থাকলে অনলাইনে এড করে দিবে। যদি সেভাবে না হয় তবে আপনাকে নতুন জন্ম সনদ গ্রহণ করতে হবে বা নতুন জন্ম সনদ গ্রহণ করতে তারা বলবে। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, একের অধিক জন্ম সনদ বা জন্ম নিবন্ধন থাকা দণ্ডনীয় অপরাধ। তাই একটির অধিক জন্ম নিবন্ধন তৈরি করবেন না বা বানাবেন না। ওকে? জন্ম নিবন্ধকের কার্যালয় যদি আপনাকে অনলাইন জন্ম নিবন্ধনের ব্যবস্থা করতে পারে তবে আপনাকে সেভাবেই গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার জন্ম সনদটি যদি অনলাইনে কোনোভাবেই না পাওয়া যায়, তারা যদি ব্যবস্থা না করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুনভাবে জন্ম সনদ গ্রহণ করতে হবে। তো নতুনভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হলে আপনার মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে এটা করতে পারবেন। তো বর্তমান সময়ে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু এই আবেদন করতে পারবেন। ওকে? তো আজকের এই ভিডিওতে আমি কম্পিউটার দিয়ে করে দেখাবো কিভাবে নতুন জন্ম সনদের জন্য আবেদন করবেন, যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে। ওকে? তো সাধারণত আপনারা মাথায় রাখবেন জন্ম সনদ জন্মের ৪৫ দিনের মধ্যে করতে হয়। আর এক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, যদি আপনারা না করতে পারেন তাহলে পরবর্তীতে করতে পারবেন। এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে তা আমি এই ভিডিওতে ডিসকাস করব। ওকে? তো আমি একটি শুরুতেই ব্রাউজার ওপেন করতেছি। তো শুরুতেই আমি আমার ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করলাম। এরপরে এবং সার্চ বক্সে টাইপ করলাম BDRIS, অথবা আপনারা চাইলে এখানে বার্থ সার্টিফিকেট অনলাইন টাইপ করতে পারেন। ওকে? তো আমি BDRIS লিখে এন্টার প্রেস করলাম। তাহলে bdris.gov.bd এর অফিসিয়াল পেজ শো হবে। তো যেহেতু আপনি নতুনভাবে আবেদন করবেন, সো নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে একবার প্রেস করুন। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তো এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, চাইলে আপনারা এই তথ্যগুলি পড়ে নেবেন। ওকে? তো নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। তো এখানে আমি বিস্তারিত বললাম না, আপনারা একটু দেখে নিতে পারেন এবং টাইপ করার সময় অবশ্যই আপনাদের বাংলা ইউনিকোডে টাইপ করতে হবে, অর্থাৎ Ctrl-Alt-V প্রেস করে টাইপ করতে হবে। আ এরপরে পরবর্তী ধাপ রয়েছে এবং এই আবেদনপত্রটা অবশ্যই ১৫ দিনের মধ্যে আপনাকে জন্ম সনদ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ১৫ দিন অতিক্রম হয়ে গেলে আপনার এই জন্ম সনদের ফর্মটি বা রেজিস্ট্রেশন কার্ডটির কাজ করবে না। ওকে? তো অবশ্যই আপনারা ১৫ দিনের মধ্যেই এই জন্ম সনদ সংগ্রহ করে নেবেন। অথবা নিবন্ধক নিবন্ধন কার্যালয়ে অবশ্যই ১৫ দিনের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন। ওকে? তো শুরুতে একটি তথ্য রয়েছে, তা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, অর্থাৎ আপনি কোথা থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি সংগ্রহ করবেন তা সিলেকশন করতে হবে। যদি আপনি একই স্থানে জন্মগ্রহণ করে থাকেন এবং সেখানেই ইউনিয়ন পরিষদ থাকে তাহলে ১ম টা সিলেকশন করবেন। আর যদি আপনি যেখানে থাকবেন এবং সেখানে স্থায়ী থাকবেন, অন্য কোথাও ট্রান্সফার হবে না, সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা সিলেকশন করবেন। এবং আপনি যদি অন্য কোথাও থেকে আপনার অন্য আরেক জায়গায়, অর্থাৎ অন্য ইউনিয়ন পরিষদের আওতায় চলে আসেন তাহলে বর্তমান ঠিকানা সিলেকশন করবেন। এক্ষেত্রে আমি এখানে স্থায়ী ঠিকানা সিলেকশন করলাম। ওকে? তো আপনারা স্থানভেদে এভাবে সিলেকশন করে দিবেন। আর নিচের আরেকটি তথ্য শো হচ্ছে, আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন করতে চান তবে এটি নির্বাচন করুন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের বাহিরে কোথাও থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস থেকে আপনাকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনারা এই চেক বক্সে ক্লিক করে পরবর্তীতে প্রেস করবেন। তো যেহেতু আমি সেখান থেকে করব না, সো এখানে স্থায়ী ঠিকানা দিলাম এবং এখানে পরবর্তী ক্লিক করলাম। পরবর্তী ক্লিক করলে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে শুরুতে রয়েছে নামের ১ম অংশ বাংলায় এবং ১ম অংশ ইংরেজিতে। তো ইতপূর্বে শুধুমাত্র বাংলায় জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হতো। কিন্তু বর্তমান সময়ে আপনারা বাংলার পাশাপাশি ইংরেজিতেও সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে নামের ২ টা অংশ এখানে সিলেকশন করতে বলেছে। তো আপনারা দেখে থাকবেন অনেকের নাম ২ টা বা ৩ টে অংশে বিভক্ত থাকতে পারে। যেমন থাকতে পারে এমডি শরীফুল ইসলাম। আমি এখানে ইউনিকোড করে নিচ্ছি Ctrl-Alt-V। তো শুরুতে আমি একটি নাম টাইপ করছি, যেমন মোহাম্মদ। এখানে মনে রাখবেন বিশেষ কোনো ক্যারেক্টার ব্যবহার করবেন না। মোহাম্মদ আরিফুল ইসলাম, এরকম মনে করুন কোনো ব্যক্তির নাম হতে পারে। সেক্ষেত্রে এখানে নামের ১ম অংশ এখানে লিখবেন, ২য় অংশ এখানে লিখবেন, অথবা
প্রথম ২টি অংশ, এই ২টি অংশ এখানে লিখবেন এবং শেষ অংশটি এই পাশে টাইপ করে দেবেন। এই শেষ অংশটি এই পাশে টাইপ করে দেবেন। ওকে? এক ঘরে সবগুলো নাম বা নামের অক্ষরগুলি বা নামের অংশগুলি লিখবেন না। কেমন? তো আমি সেভাবেই টাইপ করতেছি। তো আমি এখান থেকে সেভাবে টাইপ করলাম। এরপর নামের প্রথম অংশ ইংরেজিতে এবং শেষ অংশ ইংরেজিতে টাইপ করতে হবে। অর্থাৎ ২ অংশে ইংরেজিতে লিখতে হবে এখানে যা লিখলাম। ওকে? তো আমি এখান থেকে টাইপ করতেছি। আবার কিবোর্ড চেঞ্জ করতে হবে। তো ইংরেজিতে টাইপ করে দিলাম। এরপরে নিচ থেকে জন্ম তারিখ সিলেকশন করতে হবে। জন্ম তারিখ সিলেকশনের ক্ষেত্রে এখানে একবার প্রেস করুন। এরপর সালে একবার প্রেস করুন। পুনরায় সালে আরেকবার প্রেস করুন এবং এখান থেকে আপনার জন্মসালটি খুঁজে বের করুন। এজন্য আমি বাম পাশের অ্যারোতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি জন্মসালটি পেয়ে গেলাম। এরপর এখান থেকে মাস সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি মাস সিলেকশন করে দিলাম। এরপর এখান থেকে তারিখ আমি সিলেকশন করে দিলাম। ওকে? তো জন্ম তারিখ টাইপ করার পর এরকম একটি তথ্য শো হবে, যেখানে রয়েছে আপনি জন্ম সনদ তারিখ সিলেক্ট করেছেন এত, আপনি জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলির প্রয়োজন হবে। অর্থাৎ আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে? অর্থাৎ এই জন্ম সনদটি আপনার অনলাইনে আবেদন করার জন্য এই তথ্যগুলি প্রয়োজন হবে। অর্থাৎ জন্ম সনদটি নেওয়ার জন্য এই তথ্যগুলি প্রয়োজন হবে। এই তথ্যগুলি কি আপনার কাছে আছে? এরকম একটা তথ্য শো করেছে। আপনারা চাইলে এই অংশটুকু পুরোপুরি পড়ে নিতে পারেন। তারপরে আমি বলে দিচ্ছি, এক্ষেত্রে আপনার মনে রাখবেন, প্রথমে দিবেন আপনার যেকোনো শিক্ষাক্ষেত্রে একটা সার্টিফিকেটের ফটোকপি এবং এখানে দিবেন আপনার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ওকে? তাহলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। অর্থাৎ আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে। এখানে আমি সিলেকশন করলাম। এটা সিলেকশন না করলে আপনাকে আপনার জন্ম সনদটি গ্রহণ করতে দিবে না। এর পরবর্তীতে রয়েছে পিতা ও মাতার কততম সন্তান। তো এখান থেকে সিলেকশন করতে হবে। আপনার যদি দ্বিতীয়, তৃতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো সিলেকশন করে দিবেন। তো যেহেতু ইনি প্রথম সন্তান, সো প্রথম অপশনে ক্লিক করলাম। তো এরপর লিঙ্গ সিলেকশন করতে হবে, পুরুষ অথবা মহিলা অথবা তৃতীয় লিঙ্গ। তো যেহেতু এটা মহিলা, সো মহিলা সিলেকশন করলাম। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, যেহেতু এর জাতীয় পরিচয়পত্র নাম্বার পাওয়া যায়নি, সো এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব না। ওকে? তো এরপরে জন্মস্থানের ঠিকানা সিলেকশন করতে হবে, অর্থাৎ তার জন্ম কোথায় হয়েছে তা সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি জন্ম যেখানে হয়েছে তা সিলেকশন করছি। তো দেশের নাম বাংলাদেশ। এরপরে রয়েছে বিভাগের নাম এখানে সিলেকশন করতে হবে, রাজশাহী বিভাগ। তো এখান থেকে আমি জেলা সিলেকশন করলাম। এরপরে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা এগুলো সিলেকশন করতে হবে। তো এখানে আমি সেভাবে সিলেকশন করে দিচ্ছি। তো এখানে আমি উপজেলা সিলেকশন করলাম। এখান থেকে উপজেলা সিলেকশন করে দিচ্ছি। এরপরে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি সিলেকশন করে দিচ্ছি। এরপরে ওয়ার্ড নাম্বার সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি ওয়ার্ড নাম্বার। এরপর এখান থেকে ডাকঘর সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি ডাকঘর টাইপ করে দিব। তো এই জন্য এখান থেকে টাইপ করতেছি। এটা আমাকে ইংরেজিতে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে ইংরেজি টাইপ করে দিচ্ছি। এরপরে গ্রাম, পাড়া অথবা মহল্লা সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। সিলেকশন করলাম। এরপরে গ্রাম, পাড়া অথবা মহল্লার নাম ইংরেজিতে টাইপ করতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। এরপরে বাসা ও সড়ক নম্বর রাখবেন। গ্রামীণ মানুষদের কোনো বাসা অথবা সড়ক নাম্বার থাকে না। সেক্ষেত্রে আপনারা এখানে মাইনাস অথবা একটি ডট চিহ্ন দিয়ে দিবেন। কারণ এখানে লাল স্টার রয়েছে। আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেখানে লাল স্টার রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ওকে? তো এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। আর যদি আপনারা শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বাসা অথবা সড়ক নাম্বার দিয়ে দিবেন। কেমন? তো তথ্যগুলি দেওয়া হয়ে গেলে জাস্ট ডান পাশ থেকে একবার পরবর্তীতে প্রেস করুন। তো পরবর্তী প্রেস করলে যে পরবর্তীতে পেজটি রয়েছে এই পেজটি এখানে চলে আসবে। এই পেজটি ফিল আপ করার পূর্বে আমি আরেকটি বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করব। আপনার বয়স যদি ২০ বছরের নিচে হয় তবে আপনার পিতা-মাতার জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই ব্যবহার করতে হবে এবং তাদের জন্ম সনদ অনলাইনে থাকতে হবে। তাহলে পিতা-মাতার নাম স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসবে। ওকে? তা পরিবর্তন করা যাবে না। কিন্তু ২০ বছরের উপরে হলে শুধুমাত্র আপনার পিতা ও মাতার নাম টাইপ করে জাতীয়তা
সিলেকশন করলেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনার পিতামাতার জন্ম সনদ ও এনআইডি নম্বর কাছে থাকলে টাইপ করে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই এবং তাতে কোনো সমস্যা হবে না। এরপর জাস্ট পরবর্তীতে ক্লিক করতে পারবেন। এখানে দেখুন তেমন কোনো তথ্য শো করেনি। তো আমি দেখাবো এখন ২০ বছরের নিচে যদি কারো জন্ম সনদ ফিল আপ করে থাকেন বা জন্ম সনদ করে থাকেন তাহলে কি ধরনের তথ্য শো করবে। ওকে? তো এখান থেকে আমি একবার ব্যাক করতেছি। ব্যাক করার পর এখানে আমি একটি আইডিয়া করে জন্মসাল সিলেকশন করে দিব। তো আমি এখানে দিয়ে দিলাম 2003 দিলাম। তাহলে 2003 দেওয়ার পর এখানে একটি তথ্য শো করেছে। এখান থেকে আমি আমার কাছে ডকুমেন্টগুলো আছে সিলেকশন করলাম এবং এখানে দেখাচ্ছে বয়স 18 বছর 9 মাস 2 দিন। সো এখান থেকে আমি পরবর্তীতে প্রেস করলাম। পরবর্তীতে প্রেস করলে দেখবেন এরকম একটি তথ্য চলে আসছে যেখানে দেখুন আপনার পিতার নাম, পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এই ২ টা তথ্য শো করছে না এবং এইগুলো আমি টাইপ করে লিখতে পারবো না। এখানে আমি সঠিক জন্ম নিবন্ধন নাম্বার দিলে এবং অনলাইনে থাকলে তার নাম অটোমেটিক চলে আসবে। ওকে? মাতার নামও ঠিক একই কেস। তো অবশ্যই ২০ বছরের নিচে হয়ে থাকলে অবশ্যই তার পূর্বে এই জন্মসনদটি নিবন্ধন করার পূর্বে তার পিতামাতার জন্মসনদটি অবশ্যই অনলাইনে করে নেবেন। আর তা না হলে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন না। ওকে? তো এর বয়স যেহেতু ২৫ বছর অর্থাৎ ২০ বছরের উপর, সো এখান থেকে তেমন চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। সো এখান থেকে আমি পরবর্তীতে প্রেস করলাম। পরবর্তীতে প্রেস করার পর এখানে আমাকে পিতার তথ্য, মাতার তথ্য দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যা জন্ম সনদ তৈরি করছেন তার পিতা অথবা মাতার জন্ম নিবন্ধন নাম্বার তেমন কোনো প্রয়োজন নেই। তার পিতা-মাতার নামটি আপনারা জাস্ট টাইপ করে দিতে পারবেন এবং জাতীয়তা সিলেকশন করে দিবেন। ওকে? তাহলে হয়ে যাবে। তো আমি এখান থেকে তার পিতার নামটি টাইপ করে দিচ্ছি। তো প্রথমে বাংলায় টাইপ করতে হবে, এরপর ডান পাশে ইংরেজিতে টাইপ করতে হবে। ওকে? আমি বাংলায় টাইপ করছি। সো এই এনআইডি নাম্বার আমি টাইপ করে দিচ্ছি। এরপর পিতার নাম ইংরেজিতে টাইপ করছি। এরপরে পিতার জাতীয়তা এখান থেকে বাংলাদেশী সিলেকশন করে দেব। এরপর রয়েছে মাতার জন্ম নিবন্ধন নম্বর। যেহেতু আমার কাছে জন্ম নিবন্ধন নাম্বার নেই, সো তা দিলাম না। এখান থেকে মাতার নাম টাইপ করে দিব। আমার কাছে আইডি কার্ড রয়েছে, আইডি কার্ড দেখে। এরপরে ইংরেজিতে টাইপ করব। এরপরে আমার কাছে জাতীয় পরিচয়পত্র নাম্বার রয়েছে, সো তা টাইপ করে দিব। এরপর জাতীয়তা সিলেকশন করব, মাতার জাতীয়তা বাংলাদেশী। তো এই তথ্য দেওয়া হয়ে গেলে জাস্ট পরবর্তীতে প্রেস করতে হবে। তো এখানে জন্ম সনদ নাম্বার আমার কাছে নেই, সো দিলাম না। আপনারা থাকলে বা আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন। ওকে? তাহলে এখান থেকে পরবর্তীতে প্রেস করলাম। পরবর্তীতে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? এখানে কোনোটি নয় প্রেস করুন এবং এখানে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একই হয়ে থাকলে এখানে একবার সিলেকশন করে দিবেন। আর যদি এক না হয় তাহলে আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। ওকে? স্থায়ী ঠিকানা আমি এখান থেকে টাইপ করে দেব। কারণ তার ২ টা অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ জন্মস্থান রয়েছে এক জায়গায় এবং স্থায়ী ঠিকানা বর্তমানে আরেক জায়গায়। ওকে? তো আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। তো প্রথমে দেশ রয়েছে বাংলাদেশ, এরপর বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ, এরপর রয়েছে জেলা আমি সিলেকশন করলাম। এরপরে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা এখান থেকে সিলেকশন করতে হবে। তো আমি এটা সিলেকশন করে দিলাম। এরপরে পৌরসভা অথবা ইউনিয়ন সিলেকশন করে দিলাম। এরপরে ওয়ার্ড নাম্বার আমি সিলেকশন করলাম। এরপরে ডাকঘর আমি এখান থেকে টাইপ করে দিব। এখান থেকে আমাকে ইংরেজিতে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে ইংরেজিতে টাইপ করে দিব। এরপরে গ্রাম, পাড়া অথবা মহল্লা অর্থাৎ গ্রামের নাম টাইপ করতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। ইংরেজিতে টাইপ করে দিব। এরপরে বাসা, সড়ক নাম অথবা নাম্বার। তো গ্রামের ক্ষেত্রে নাম না থাকলে জাস্ট এখান থেকে ডট অথবা হাইফেন দিবেন। আর যদি শহরের ক্ষেত্রে হয় তাহলে বাসা এবং সড়ক নাম্বার দিয়ে দিবেন। ওকে? তো আমি এখান থেকে ডট দিলাম। এরপর আরেকটি তথ্য রয়েছে, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? তো এখান থেকে কোনোটি নয় প্রেস করুন। এরপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয়ে থাকলে এখান থেকে সিলেকশন করবেন এবং বর্তমান ঠিকানা যদি কোনো পরিবর্তন করে থাকেন বা পরিবর্তন করতে চান তাহলে আপনারা এখান থেকে চেক মার্ক না দিয়েই তা টাইপ করে দেবেন বা সিলেকশন করে দেবেন। ওকে? তো যেহেতু আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই, সো এখান থেকে জাস্ট চেক মার্ক দিয়ে দিলাম। অর্থাৎ আমার উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিচে চলে এসেছে। ওকে? তো এরপরে জাস্ট পরবর্তীতে প্রেস করুন। তো পরবর্তীতে প্রেস করলাম। পরবর্তীতে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আবেদনকারীর প্রত্যয়ন সংগ্রহ করতে হবে। যেখানে রয়েছে নিবন্ধনাধীন ব্যক্তি ১৮ বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা-মাতা
অথবা আইনানুগ অভিভাবক বা বিধি ৯ মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করিবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনারা অন্যান্য কোনো ব্যক্তির তথ্য না দিয়ে জাস্ট এখান থেকে নিচ ক্লিক করবেন। নিচ ক্লিক করলেই আপনার নিজের নাম এবং আপনার যে ফোন নাম্বার প্রোভাইড করেছেন ইতোপূর্বে ওই ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, এবং আপনার একটি ভ্যালিড সিম নাম্বার দেওয়াই বেটার হবে, এবং যদি ইমেল থাকে তাহলে ইমেল দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এখান থেকে জাস্ট একটি ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি এবং ইমেল দিব না। এক্ষেত্রে আমার ফিল আপ করা হয়ে গেল। আর যদি অন্যান্য দিন তাহলে তার তথ্য দিতে হবে, যেমন তার এখানে জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, আবেদনকারীর নাম, এটা ফিল আপ করতে হবে। তো এই ঝামেলায় জড়াবো না, জাস্ট এখান থেকে নিচ দিয়ে দেবো। ওকে, তো এরপর জাস্ট এখান থেকে পরবর্তীতে প্রেস করুন। তো এখান থেকে পরবর্তীতে প্রেস করলাম। তো পরবর্তীতে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে রয়েছে আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন এবং আবেদনকারীকে দেখান। মনে রাখবেন, একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না। অর্থাৎ এই আবেদনপত্রটি এখান থেকে সেন্ড করার পর আপনি এখান থেকে আর কোনো চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ পরিবর্তন করতে পারবেন না। সো এখান থেকে বারবার চেক করে দিবেন। ওকে, তো এটা আমি এখান থেকে স্ক্রল করে নিচে যাচ্ছি এবং আমার মতো করে আমি চেক করব। চেক করার পর আমাকে নিচ থেকে সাবমিট করতে হবে। ওকে, তো আমি শুরু থেকে ভালোভাবে এটা চেক করব। তো ভালোভাবে চেক করা হয়ে গেলে জাস্ট নিচ থেকে সাবমিট একবার প্রেস করুন। তো আমি এখান থেকে সাবমিট একবার প্রেস করলাম। সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বর এত, অর্থাৎ এই নাম্বারটা আমাকে সংগ্রহ করতে হবে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ এই নাম্বারটা আমাকে সংগ্রহ করতে হবে, এই জন্য আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবো। এবং এই জন্ম নিবন্ধনটি সংগ্রহ করার জন্য এখান থেকে আমাকে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পর এর সঙ্গে যে কাগজপত্রগুলির প্রয়োজন হবে তা অ্যাটাচ করতে হবে, যা ইতোপূর্বে আমি বলে দিয়েছি। তারপরে আমি আরেকবার বলে দেব। তো শুরুতে আমি আবেদনপত্রটি প্রিন্ট করে নিচ্ছি। তো যেহেতু আমার কাছে কোনো প্রিন্টার নেই, সো এখান থেকে জাস্ট আমি এটা ডাউনলোড করে রাখবো। ওকে, এবং পরবর্তীতে আমি এটা প্রিন্ট করে তার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দেব। ওকে, তো এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমার তথ্যটি সেভ হয়ে গেল। তো এই ফর্মটি আমি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নেব এবং এর পরবর্তীতে যে তথ্যগুলো আমাকে অ্যাটাচ করতে হবে তা হচ্ছে, তো আপনার বয়স যদি 20 বছরের অধিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটি প্রিন্ট করতে হবে এবং এর সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো সনদের ফটোকপি এবং তার সঙ্গে আপনার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অ্যাটাচ করতে হবে এবং সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সেটআপ করতে হবে। নিকটস্থ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে আপনাকে এই জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে হবে। ওকে, আর যদি আপনি আপনার সদ্য শিশু অথবা নিউবর্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটি ফিল আপ করার পর এর সঙ্গে আপনাকে শুধুমাত্র টিকা কার্ডের ফটোকপি বা টিকা কার্ডটি সংগ্রহে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। আর আমার এই চ্যানেলে আরও জন্ম নিবন্ধন সম্পর্কে কিছু ভিডিও দেওয়া রয়েছে। যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আইবক্স থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর প্লেলিস্ট অনুসরণ করতে পারেন। আর এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Thanks for watching this video. Thank you.